আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুমন আলী, পড়াশোনা করতেছি বরিশাল বিশ্ববিদ্যালয়ে। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওটি ওপেন করার জন্য। আজকে মূলত আমরা আলোচনা করব এইচএসসি অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ে 4 নম্বর পর্ব নিয়ে। ইতিপূর্বে আমরা 3টা পর্ব আলোচনা করেছি। তো যারা ইতিপূর্বে সেই 3টা পর্ব দেখো নাই, সেই পর্বগুলো আগে দেখবা, তারপরে এই পর্বটা দেখবা, তাহলে বিষয়টা তোমার বুঝতে সুবিধা হবে। কারণ একটা অধ্যায়ের অনেকগুলো বিষয়, কিছু কথা যেগুলো এই যে বাকি যে 3টা পর্ব আছে সেই 3টা পর্বে কিন্তু আলোচনা করা হয়েছে। তো ওই কথার সাথে কিছুটা মিল থাকবে এই পর্বের। তো তার জন্য প্রথমে আগে সেই পর্বগুলো দেখবা, তারপরে এই পর্বটা দেখবা, তাহলে বিষয়টা খুব সুন্দরভাবে বুঝতে পারবা। তো তাহলে আমাদের যে আজকে আলোচনার টপিক সেটা হলো কি অর্থনীতি ব্যবস্থা। তো আমরা বেশি কথা না বলে আমাদের যে আলোচনার টপিক আজকের অর্থনীতি ব্যবস্থা 4র্থ পর্ব, সেটা তাহলে শুরু করি। তো সর্বপ্রথম আমরা জানবো যে অর্থনীতি ব্যবস্থা জিনিসটা কি, অর্থাৎ অর্থনীতি ব্যবস্থা দ্বারা মূলত কি বোঝাচ্ছে, এটা কি আগে সর্বপ্রথম আমরা এটা বোঝার চেষ্টা করব, তারপরে আমরা এটা বিশ্লেষণ করে। তো প্রথমে অর্থনীতি ব্যবস্থা কি আগে এটা বুঝি। অর্থনীতি ব্যবস্থা কি, এটা দ্বারা কি বুঝাই? অর্থনীতি ব্যবস্থা হলো একটা দেশে অর্থনৈতিক কার্যক্রম যে সামাজিক ও আইনগত রীতিনীতির উপর গড়ে ওঠে, এই রীতিনীতির প্রাতিষ্ঠানিক কাঠামোকে অর্থনীতি ব্যবস্থা বলা হয়। মানে অর্থাৎ একটা দেশের অর্থনৈতিক কার্যাবলী যে পরিচালিত হয়, এটার সামাজিক এবং আইনগত একটা রীতি বা নিয়ম কিন্তু পদ্ধতি রয়েছে, এমনিতে কিন্তু একটা দেশের অর্থনীতিটা চলে না। তো এই যে এই রীতিনীতি যেগুলোর উপর ভিত্তি করে এটা গড়ে ওঠে, প্রতিষ্ঠিত হয়, এই কাঠামোটাই মূলত অর্থনীতি ব্যবস্থা বলা হয়ে থাকে। তো এই একটা দেশের এই পৃথিবীতে মূলত এই আমরা 4 ধরনের মূলত এই অর্থনীতি ব্যবস্থা লক্ষ্য করতে পারি সারা পৃথিবীতে। এই 4 ধরনেরই সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। তার মধ্যে এক নম্বর হলো ধনতান্ত্রিক, যেটা আরেক নাম হলো পুঁজিবাদী। তারপর আরেকটা হচ্ছে সমাজতান্ত্রিক, যেটার আরেক নাম হলো নির্দেশমূলক অর্থনীতি ব্যবস্থা। তারপর আছে মিশ্র অর্থনীতি, তারপর আছে ইসলামী অর্থনীতি। মানে মূলত বিশ্বে এই 4টা অর্থনীতি ব্যবস্থায় আমরা লক্ষ্য করতে পারি। মূলত এই 4টার উপরেই যে কোনো দেশ মানে ক্যাটাগরাইজ করা যায়। যেমন আমাদের বাংলাদেশের ক্ষেত্রে মিশ্র অর্থনীতি ব্যবস্থা রয়েছে, অর্থাৎ বাংলাদেশের ক্ষেত্রে ধনতান্ত্রিক সমাজতান্ত্রিক দুইটাই রয়েছে। আর মিশ্র মানে হলো এটা কিন্তু ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক দুইটাই থাকবে। তো এগুলো কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। তো তাহলে আমরা সর্বপ্রথম যে আমাদের যে প্রথম যে অর্থব্যবস্থা ধনতান্ত্রিক বা পুঁজিবাদী, এটা সম্পর্কে ধারণা রাখি। আর একটা কথা হলো, এখানে কিন্তু একটা নামের পরিবর্তে অন্যটাও দিতে পারে, তোমাকে কিন্তু সবগুলো জেনে রাখতে হবে। যেমন সমাজতান্ত্রিক আরেক নাম কিন্তু নির্দেশমূলক, যেমন ধনতান্ত্রিক আরেক নাম হলো পুঁজিবাদী। তো তোমাকে কিন্তু এই বিষয়গুলো জানতে হবে, মানে কোনটা দ্বারা কোনটার পূর্ণরূপ, মানে কোনটার আরেকটা নাম আছে, অন্য নাম আছে, এই বিষয়গুলো কিন্তু জানতে হবে। তো এরপরে আমরা তাহলে আমাদের যে ধনতান্ত্রিক পুঁজিবাদী অর্থ ব্যবস্থা রয়েছে সেটা সম্পর্কে বিস্তারিত সর্বপ্রথম জানি। তো ধনতান্ত্রিক অর্থব্যবস্থা হলো সেই অর্থব্যবস্থায় দেখো যে অর্থব্যবস্থায় উৎপাদিত উপকরণগুলোর উপর ব্যক্তি মালিকানা থাকবে, অর্থাৎ ধনতান্ত্রিক অর্থব্যবস্থার ক্ষেত্রে ব্যক্তিটাই হলো প্রধান। তাহলে কি বলছে, আবার বলছি শোনো, যে অর্থব্যবস্থায় উৎপাদিত উপকরণগুলোর উপর ব্যক্তি মালিকানা বিদ্যমান তাকে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বলে। অর্থাৎ ধনতান্ত্রিক বা পুঁজিবাদী যে অর্থব্যবস্থা, এইটার ক্ষেত্রে ব্যক্তিটাই প্রধান। অর্থাৎ আমি যা বলবো আমার ইচ্ছা মতো এখানে চলবে। যেমন তুমি মনে করো কথার কথা একটা পোশাক কারখানা দিলা, এখন পোশাক কারখানা এখানে কিন্তু সরকারের হস্তক্ষেপ থাকে না। তুমি তোমার ইচ্ছা মতো শ্রমিক নাও, ইচ্ছা মতো শ্রমিকদের বেতন দাও, তারপর তুমি ইচ্ছা মতো তোমার যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী তুমি পোশাক সেখানে তৈরি করো। তো তোমার কিন্তু এখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকে না, তোমার নিজের ইচ্ছার উপর চলে। তো এরকম বিভিন্ন ধরনের যখন প্রতিষ্ঠান তুমি দিবা, সেই সকল যে প্রতিষ্ঠান যে অর্থব্যবস্থা সেটাকে মূলত ধনতান্ত্রিক অর্থনীতি বলা হয়ে থাকে। মানে এখানে ব্যক্তিটাই প্রধান, তুমি যে রয়েছে তোমাকেই বেশি গুরুত্ব দেওয়া হবে। এখানে সরকারের কোনো হস্তক্ষেপ নাই, সরকার চাইলে এখানে কিন্তু হস্তক্ষেপ করতে পারবে না। ও সরকার কখনো বলতে পারবে না যে তুমি এতগুলো পণ্য এতগুলো উৎপাদন করো, তুমি 2টা পণ্য উৎপাদন করো, একটা করতে পারবে না, এরকম কখনো বলতে পারবে না। মানে তোমার এখানে নিজের একটা স্বাধীনতা থাকে। তো এই যে রকম যে মানে অর্থনীতিটা রয়েছে সেটাকে মূলত ধনতান্ত্রিক অর্থনীতি বলা হয়। তো এর কিছু কিন্তু বৈশিষ্ট্য রয়েছে, মানে কি কি এটা মেনে চলে এগুলো কিন্তু জানতে হবে। আর একটা কথা বলি নাই, এই যে অর্থনীতি ব্যবস্থা আছে এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, সৃজনশীলের জন্য। এখান থেকে 2 জায়গায় থেকে সৃজনশীল সবচেয়ে বেশি আছে। এক নম্বর হলো উৎপাদন সম্ভাবনা রেখা পিপিসি, আর একটা হলো অর্থনীতি ব্যবস্থা। এই 2 জায়গা থেকে কিন্তু সৃজনশীল প্রচুর পরিমাণে আসে। তো ওই জন্য এটা কিন্তু খুব ভালোভাবে তোমাকে মানে শেষ করতে হবে, যেন কোনো গ্যাপ না থাকে, এবং এই বৈশিষ্ট্যগুলো কিন্তু জানতে হবে। আর একটা কথা বলি, অনেকে যে পরীক্ষায় যখন বলে যে উদ্দীপকের সাথে তোমার চরিত্রে কি মিল রয়েছে, অনেকে কীরকম করে যে জাস্ট শুধু
যে এমনিতে ব্যাখ্যা দিয়ে দেয়, এখানে যেরকম এরকম লেখা আছে এমনিতে জাস্ট ওইটা সম্পর্কে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা এবং কী কী বৈশিষ্ট্য এমনিতে এইভাবে যেমন এখানে লেখা আছে না লাইন টু লাইন এভাবে ব্যাখ্যা করে দেয়। কিন্তু তুমি যদি এভাবে ব্যাখ্যা করে দেয় তোমাকে কিন্তু নাম্বার দিবে না খুব একটা। তোমাকে কি করতে হবে, তোমাকে বলবে যে উদ্দীপকে কোন অর্থনীতি ব্যবস্থার বা কোন অর্থনীতির সাথে মিল রয়েছে ব্যাখ্যা করো। সর্বপ্রথম তোমাকে জ্ঞানমূলক দিতে হবে, যে অর্থনীতির সাথে মিল রয়েছে সেটা দিলাম, মনে করো ধনতান্ত্রিকের সাথে মিল রয়েছে, তো বলবা যে উদ্দীপকের সাথে ধনতান্ত্রিকের মিল রয়েছে। এখন ধনতান্ত্রিক রিলেটেড যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো তোমাকে পর্যায়ক্রমিকভাবে দিতে হবে। এই যে যেমন এখানে বৈশিষ্ট্যগুলো আছে এইগুলো, এবং একটা বৈশিষ্ট্য দেওয়ার পর দুইটা লাইনটা সম্পর্কে ব্যাখ্যা করলা, এক লাইন ব্যাখ্যা করলা, তারপর আরেকটা বৈশিষ্ট্য দিলে এক লাইন ব্যাখ্যা করলা। এভাবে তোমাকে কিন্তু মূলত এই পয়েন্টগুলো দিতে হবে। পয়েন্টটাই মেইন এগুলোর ক্ষেত্রে। তুমি যত পয়েন্ট দিবা নাম্বার বেশি পাবা, ভিতরে কি ব্যাখ্যা দিচ্ছ না দিচ্ছ ওটা বিষয় না, এই পয়েন্টগুলো, এই পয়েন্ট যে যত বেশি দিবে, যেমন গ নাম্বারের ক্ষেত্রে তোমার 5 থেকে 7টা দিতে হবে, যদি ঘ নাম্বারে হয় আরও তোমাকে বেশি দিতে হবে, 10-12টা দিতে হবে। এইভাবে মানে পয়েন্টটাকে তোমার মূলত টার্গেট রাখতে হবে, আর এইভাবে যদি না দাও তাহলে কিন্তু নাম্বার পাবে না। এই বিষয়টা মাথায় রাখিও। তো তাহলে আমাদের ধনতান্ত্রিক যে অর্থনৈতিক বৈশিষ্ট্যগুলো ছিল সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমরা দেখতে পাই প্রথমটা হলো সম্পদের ব্যক্তিগত মালিকানা। একটু আগে যেটা বললাম, মানে সম্পদ যেটা তুমি উৎপাদন করবা সেখানে ব্যক্তিটাই প্রধান, তার মালিকানায় সবগুলো থাকবে। তারপর অবাধ প্রতিযোগিতা। অবাধ প্রতিযোগিতা কেন থাকবে? কারণ কথার কথা যে একটু আগে বললাম তুমি একটা পোশাক কারখানা দিচ্ছ, তার মানে কি তোমারই শুধু পোশাক কারখানা আছে? না, তোমার মতো আরও 10 জনের আসে। বা অন্য তুমি কোনো একটা মানে প্রতিষ্ঠান খুললা, সেখানে কি তুমি একাই আছো? তোমার মতো আরও 10-15 জন আছে কিন্তু। তো এই জন্য তখন সেখানে কিন্তু অবাধ প্রতিযোগিতা হবে। তারপর স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা থাকে একটা। তারপর হলো ভোক্তা স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, কিন্তু এটা মূলত মানে হয়ে থাকে কিন্তু চাহিদা এবং যোগানের উপর নির্ভর করে কিন্তু এটা হয়ে থাকে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। মানে যখন মনে করো যেই জিনিসটা যেরকম, মানে কথার কথা এখন কোনো পণ্যের যোগান কমে গেছে, মনে করো পোশাক উৎপাদনের মনে সুতার যোগান কমে গেছে, তখন দাম বেড়ে গেছে ওই দ্রব্যটার, কাপড়ের। এই এরকম মানে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা হলো চাহিদা এবং যোগানের উপর নির্ভর করে যে দাম ব্যবস্থাটা হবে সেটাকে মূলত বলা হয়েছে। তারপর এরপর হলো ভোক্তার স্বাধীনতা, মানে এখানে ভোক্তা যে আছে যে ভোগ করবে তার একটা স্বাধীনতা থাকে। তারপর হলো আয়ের ক্ষেত্রে বৈষম্য। কেন আয়ের ক্ষেত্রে বৈষম্য? কারণ এখানে মনে করো সরকার কিন্তু একটা জিনিস, আরেকটা কি, যে সরকার কিন্তু কখনো চাবে না একটা দেশের বিভিন্ন মানুষের ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করা হোক। কিন্তু যখন একটা প্রতিষ্ঠান হবে এখানে ক্ষেত্রে আয়ের ক্ষেত্রে বৈষম্য কিন্তু হবে, মানে যে বেশি পরিশ্রম করবে তাকে বেশি আয় দিবে, যে কম পরিশ্রম করবে তার কম আয় হবে, এইরকম একটা আয়ের ক্ষেত্রে বৈষম্য দেখা দিবে। তারপর হলো শ্রমিক শোষণ এবং আয়ের ক্ষেত্রে বৈষম্য ক্ষেত্রে আরেকটা সহজ উদাহরণ দিতে গেলে কীরকম, যে এখানে যেমন মেয়েরা আছে এবং ছেলেদের বেশি পারিশ্রমিক দেয়, মেয়েদের কম পারিশ্রমিক দেওয়া হয়, কিন্তু মেয়েরাও কিন্তু ছেলেদের মতো পরিশ্রম করতে পারে। তো একটা কিন্তু আয়ের ক্ষেত্রে এরকম বৈষম্য হয়। তারপর এরপর রয়েছে হলো শ্রমিক শোষণ। শ্রমিক শোষণ বলতে কি, শ্রমিকদের মানে উপযুক্ত তাদের মজুরি দেওয়া হয় না। তারপর হচ্ছে যে সমাজের শ্রেণী বিভাজন, মানে এতে সমাজে বিভিন্ন ধরনের শ্রেণী বিভাগের মধ্যে সৃষ্টি হয়, কেউ ধনী, কেউ গরিব, কেউ নিম্নবিত্ত, এরকম। তারপর এরপর রয়েছে হলো শ্রমিক শ্রেণী ও মালিক শ্রেণীর মধ্যে অস্তিত্ব একটা দেখা দেয়। আরও এরকম অনেকগুলো আমরা বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারি। তো এরপরে যে আরও অনেকগুলো আছে কিন্তু এরকম বৈশিষ্ট্য, তোমরা তোমাদের বইয়ে দেখলে আরও অসংখ্য বৈশিষ্ট্য পাবা। তো এইগুলো জাস্ট একটু পড়বা, বারবার পড়লে হয়ে যাবে। এগুলো মুখস্থ করলে কিন্তু মনে থাকবে না তোমার, বারবার পড়তে হবে, লিখতে হবে, তাহলে অটোমেটিক্যালিভাবে তোমার মাথায় এটা কেটে যাবে। তো এরপরে রয়েছে হলো সমাজতান্ত্রিক অর্থনীতি। সমাজতান্ত্রিক অর্থনীতি হলো কোন অর্থনীতি? দেখো, যে অর্থব্যবস্থায় আমাদের উৎপাদিত যে উপাদানগুলো থাকবে এগুলোর ক্ষেত্রে মানে ব্যক্তি, আমরা ধনতান্ত্রিকের ক্ষেত্রে দেখলাম যে ব্যক্তি মালিকানা, অর্থাৎ ব্যক্তিটাই হলো প্রধান ধনতান্ত্রিকের ক্ষেত্রে। কিন্তু যখন সমাজতান্ত্রিক দেখবো, সমাজতান্ত্রিকের ক্ষেত্রে কিন্তু তার উল্টা হবে। উল্টা বলতে কীরকম? যে অর্থব্যবস্থায় উৎপাদিত উপাদানগুলোর উপর সরকারি মালিকানা বিদ্যমান তাকে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বলে। অর্থাৎ এখানে কি বলছে, এখানে হলো সরকারি মালিকানা থাকবে। ধনতান্ত্রিকে আমরা কি বললাম? ধনতান্ত্রিকে বললাম যে ব্যক্তি মালিকানা, অর্থাৎ ব্যক্তিটাই প্রধান। ওটা কোনটার ক্ষেত্রে? ধনতান্ত্রিকের ক্ষেত্রে। কিন্তু যখন সমাজতান্ত্রিক আসবে, সমাজতান্ত্রিকের ক্ষেত্রে তার উল্টা, অর্থাৎ এখানে ব্যক্তি প্রধান না, এখানে সরকার প্রধান। মানে একটা দেশের সরকার বা রাষ্ট্র তোমাকে তখন যেই নিয়মটা বলবে তখন সেটাকে তোমায় মেনে চলতে হবে। এই যে অর্থব্যবস্থা, যেটা যে দেশে এরকম থাকবে সেটাকে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বলা হয়ে থাকে। তো আমাদের বাংলাদেশে কিছু কাজের মধ্যে এরকম আছে, কিছু কাজে আবার ধনতান্ত্রিকও আছে। তো এই জন্য বাংলাদেশকে মিশ্র বলা হয়েছে। এটা কেন বলা হয়েছে পরবর্তীতে আলোচনা করবো। তো দেখো তাহলে সমাজতান্ত্রিক হলো কোনটা? সেটাই যেখানে রাষ্ট্রীয় মালিকানা বিদ্যমান। তো এরও কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো এখানে ফলো করা হয়। তো প্রথম কি, সম্পদে হলো রাষ্ট্রীয় মালিকানা। অবশ্যই এখানে যেহেতু এখানে রাষ্ট্রই প্রধান, তার মানে সম্পদগুলো কার মালিক থাকবে? সম্পদের মালিক হলো রাষ্ট্র থাকবে। তারপর হলো সরকারি নির্দেশনা,
অবশ্যই এখানে সরকারি নির্দেশনা মানতে হবে। তা প্রতিযোগিতা অনুপস্থিত। তো এখন অনেকে বলবে প্রতিযোগিতা কেন অনুপস্থিত? অনুপস্থিত এই কারণে, দেখো সরকার, একটা দেশের সরকার কয়জন হয়? সরকার কিন্তু একজন। তো একজন সরকার হলে তার সাথে কে প্রতিযোগী করবে? তার সাথে তো আর প্রতিযোগী নাই। দুইজন যদি সরকার হইতো তাহলে প্রতিযোগী হইতো। তা যেহেতু একজনই সরকার, সে যেটা বলবে সেটাই মানতে হবে, তো তখন তাহলে প্রতিযোগী ওই জন্য কিন্তু অনুপস্থিত। তারপর সম্পদের সুষম বন্টন। কেন? কারণ একটা সরকার কখনো চায় না কেউ বেশি পাক কেউ কম পাক, তিনি চান যেন সবাই যেন সমানভাবে পায়, ওই জন্য বলছে সম্পদের সুষম বন্টন করা হয়। শ্রমিক শোষণ নেই, তিনি কখনো শ্রমিকদের কম বেশি দিয়ে তারতম্য করেন না, সবাইকে সমানভাবে মজুরি দেওয়ার চেষ্টা করেন। তারপর হলো সুষম উন্নয়ন, এতে একটা দেশের উন্নয়নের ধারা অগ্রগতি হয়। তা বেকারত্ব অনুপস্থিত। তারপর হলো মুদ্রাস্ফীতি অনুপস্থিত। মুদ্রাস্ফীতি অনুপস্থিত বলতে কি, নর্মাল একটু জাস্ট এটা একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। মুদ্রাস্ফীতি একটা অধ্যায়ে রয়েছে তোমাদের যে অর্থনীতি দ্বিতীয় পত্রে, ওইটা কিন্তু আলোচনা করছি যদিও। তোমরা যে প্লে লিস্টে গেলে ইকোনমিক্স সেকেন্ড পেপার ওইখানে পেয়ে যাবা। এই ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে গেলে ইকোনমিক্স সেকেন্ড পেপারের ওইখানে আমি সবগুলো সেকেন্ড পেপারের ভিডিও আপলোড দিছি। ওইখানে মুদ্রাস্ফীতি নামে কিন্তু একটা অধ্যায় আছে, ওইখানে একবার এইটার একবার A to Z মানে যা কিছু আছে সব ভিডিও আলোচনা করা হয়েছে, এবং এই রিলেটেড কিছু গাণিতিকও আছে, ওইগুলো আলোচনা করা হয়েছে। তো এখন মুদ্রাস্ফীতির নর্মাল জাস্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। এখানে মুদ্রাস্ফীতি হলো যে ক্রমাগত দাম স্তর বৃদ্ধির ফলে অর্থের মূল্য কমে যাওয়াই হলো মুদ্রাস্ফীতি। কেমন বিষয়টা দেখি। এই যে কলমটা ছিল, এই কলমটার দাম আগে মনে করা ছিল 3 টাকা, কথার কথা বলতেছি, আগে মনে করা ছিল 3 টাকা, এখন এই কলমটার দাম মনে করো বেড়ে 5 টাকা হয়ে গেল। তো এখন দেখো, মনে করো 10 বছর আগে বা 20 বছর আগে এই কলমটার দাম ছিল 3 টাকা, এখন 20 বছর পর এই কলমটার দাম হয়ে গেছে 5 টাকা। তো সেম জিনিস একই আছে, কোনো পার্থক্য নয়, যা ছিল তাই আছে। তো এখন ওই একই জিনিস আগে আমরা 3 টাকা দামে কিনতে পারতেছিলাম, এখন ওই একই জিনিস আমাদের এখন কত টাকা দামে? 5 টাকা দামে কিনতে হচ্ছে, কিন্তু কোনো কিন্তু পার্থক্য নাই, কলম কিন্তু ওইটাই আছে। তো এখন তোমার টাকাটার যে ভ্যালু, গুরুত্ব, এটা কমে গেছে না? মানে আগে 3 টাকা দিয়ে ওই জিনিস কিনতে পারতে, এখন 3 টাকা না, ওই জিনিস কিনতে গেলে তোমার 5 টাকা লাগে, তার মানে আরও কিছু পরিমাণটা বেশি লাগে। তো এই যে অতিরিক্ত বেড়ে যায়, মানে পরিমাণটা বেশি লাগে, এটাকে মূলত মুদ্রাস্ফীতি বলে। আর যখন এরকম সমাজতান্ত্রিক অর্থনীতি ব্যবস্থা থাকে তখন এই জিনিসটা দেখা যায় না, এই মুদ্রাস্ফীতি জিনিসটা তখন দেখা যায় না, এটাই তারা বলতেছে। এরপরে যে বিষয়টা আছে আমাদের মিশ্র অর্থনীতি ব্যবস্থা। মিশ্র অর্থনীতি কোনটা? দেখো, মিশ্র অর্থনীতি হলো সেই অর্থনীতি ব্যবস্থা যে অর্থনীতি ব্যবস্থায় তোমার ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক দুইটাই থাকবে। কেরকম দুইটা? আর এখানে বেশিরভাগ সময় কী করার চেষ্টা করবে ওরা? ধনতান্ত্রিকের যে পজিটিভ বিষয়গুলো এবং সমাজতান্ত্রিকের যে পজিটিভ বিষয়গুলো, এগুলো সবসময় নেওয়ার চেষ্টা করবে। যেগুলো নেগেটিভ রয়েছে এগুলো কিন্তু তারা বাদ দেওয়ার চেষ্টা করে, যদিও চলে আসে, কিন্তু বেশিরভাগ সময় তারা চেষ্টা করে যেন নেগেটিভ দিকগুলো না আসে মিশ্র অর্থনীতির ক্ষেত্রে। তো মিশ্র অর্থনীতি ব্যবস্থা তারা যদি আমার সংজ্ঞাটা খুব ভালোভাবে একটু দিতে চায়, যে অর্থ ব্যবস্থায় উৎপাদনের উপকরণগুলো কিছু ব্যক্তি মালিকানা এবং কিছু সরকারি মালিকানা বিদ্যমান, তাকে মিশ্র অর্থনীতি ব্যবস্থা বলে। মানে কিছু সরকার থাকবে, কিছু ব্যক্তি মালিকানা থাকবে, অর্থাৎ কিছু উপাদানের উপর ধনতান্ত্রিক, কিছু উপাদানের উপর নির্দেশমূলক অর্থনীতি ব্যবস্থা বিদ্যমান থাকবে। যেমন এখানে সম্পদের ব্যক্তিগত এবং সরকারি মালিকানা। কেন এখানে সম্পদের ব্যক্তিগত? যেহেতু ধনতান্ত্রিকও থাকবে ওই জন্য ব্যক্তিগত। আর সরকারি মালিকানা কেন? কারণ এখানে যেহেতু কিছু সম্পদ রাষ্ট্রীয় মালিকানা থাকবে। তারপর সরকারি ও বেসরকারি বিনিয়োগ, একটু আগেই বললাম, থাকবে। তার স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, তারপর চাহিদা এবং যোগানের উপর ভিত্তি করে দাম ব্যবস্থা হবে। এরপরে যেটা রয়েছে প্রতিযোগিতা, অবশ্যই প্রতিযোগিতা এখানে থাকবে, কারণ এখানে অনেকগুলো তখন প্রতিষ্ঠান থাকবে, ধনতান্ত্রিক থাকবে, সমাজতান্ত্রিক থাকবে, ধনতান্ত্রিকের আরও অনেকগুলো প্রতিষ্ঠান আছে সেগুলো থাকবে। তারপর শ্রমিকদের স্বার্থ রক্ষা করা হবে, তারপর মুদ্রাস্ফীতি বিষয়টা লক্ষ্য করা যাবে। তো এরপরে আমাদের আরেকটা অর্থনীতি ব্যবস্থা রয়েছে, সেটা হলো কি ইসলামী অর্থনীতি। ইসলামী অর্থনীতি হলো কোনটা? ইসলামী অর্থনীতি হলো সেটাই যেখানে ইসলামী নিয়ম অনুযায়ী অর্থব্যবস্থা পরিচালিত হবে, অর্থাৎ যে অর্থব্যবস্থা ইসলামী শরিয়া ও বিধিবিধানের উপর ভিত্তি করে পরিচালিত হয় তাকে ইসলামী অর্থনীতি ব্যবস্থা বলে। ইসলামের শরীয়তের উৎস আমাদের কিন্তু 4টা, কিন্তু আমরা জানি, যেটা হলো যা হিন্দু তারা এটা একটু সমস্যা হবে বুঝতে এই বিষয়গুলো, তবে জেনে রাখো। তো কারণ বলা যায় না, পরীক্ষায় যদিও এগুলো দিবে না, কারণ এগুলো দিতে গেলে আবার অনেক মানে একটা বিভ্রান্তি সৃষ্টি হবে, যার কারণে তারা চেষ্টা করবে যেন যে বিষয়গুলো আছে সবগুলো দেওয়ার। এই জন্য কিন্তু এই যে ইসলামী অর্থনীতি যে ব্যবস্থাটা আছে এটা পরীক্ষায় আসে না হরহামেশা, মানে দেখাই যায় না। এটা দিলে অনেকে মানে আবার যারা হিন্দু আছে, অন্য ধর্মাবলম্বী আছে, একটা আমার কিন্তু আলাদা বিভ্রান্তি সৃষ্টি হবে, যার কারণে কিন্তু এটা দেয় না। জাস্ট জেনে রাখো আর কি, যে শরীয়তের উৎস হলো 4টা। একটা হলো প্রথম আল কোরআন, আল হাদিস, তারপর ইজমা, কিয়াস। তো এইগুলোর বিষয়ের উপর নির্ভর করে একটা দেশের যে অর্থব্যবস্থা যখন পরিচালিত হয়
তখন তাকে ইসলামী অর্থব্যবস্থা বলা হয়ে থাকে। তো এর কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো প্রথমে রয়েছে হলো ইসলামী, প্রথমে শরীয়ত অনুযায়ী চলবে এটা অর্থনীতি ব্যবস্থাটা। তারপর হালাল হারামের বিধান থাকবে। তারপর শ্রমনীতি বাস্তবায়ন থাকবে। শ্রমনীতি বাস্তবায়ন বলতে কেমন, একটা আমরা নর্মাল এটা জানি, আগে থেকে পড়ে আসতেছি যে শ্রমিকের ঘাম শুকানোর পূর্বে তার পারিশ্রমিক দিয়ে দাও, এরকম আরও শ্রমিকের বিভিন্ন ধরনের নীতি আছে। তো সামাজিক নিরাপত্তা থাকবে এখানে, তার সুদমুক্ত অর্থব্যবস্থা থাকবে, তা অপচয় এবং বিলাসে কখনো এরা সমর্থন করবে না এই অর্থনীতি ব্যবস্থা। কেন? কারণ এটা ইসলামের শরিয়া অনুযায়ী চলতে হবে। তাই ইসলাম কখনো অপচয়কে বা বিলাসকে সমর্থন করে না, এই জন্য। তো আমাদের শেষে আরেকটা টপিক রয়েছে, এই টপিকটা আলোচনা করে আমরা পর্বটা আজকে শেষ করব। সেই টপিকটা আমরা শুরু করি তাহলে, যে ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি। খুব ছোট টপিক, কিন্তু এখান থেকে মানে খুব প্রচুর পরিমাণে ধরতে গেলে একবারে এমসিকিউ বা ক খতে প্রশ্ন আসে, এই যে ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতি। এবং তোমাদের এখানে আরও কিছু বিষয় আছে ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতি নিয়ে, এই বিষয়গুলো শুনবা, কারণ এগুলো অনেক দরকার আছে, এখানে কিছু কথা আছে। আর ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতি যারা আবার অনার্সে যাবে, এগুলো আলাদা আলাদা সাবজেক্ট পাওয়া একবারে। অর্থনীতি নিয়ে কেউ যদি পড়ালেখা করি, ব্যষ্টিক সামষ্টিক অর্থনীতি বিশাল বড় বড় কোর্স আছে এগুলোর। তো সর্বপ্রথম আমরা জানি যে ব্যষ্টিক এই বিষয়গুলোকে এটা কাকে কীভাবে ভাগ করলো, যে 1933 সালে আসলো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক র্যাগনার ফিশ অর্থনীতিকে দুইটা ভাগে ভাগ করেছেন। এটা কে ভাগ করেছিলেন তাহলে? 1933 সালে আসলো বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, তার নাম হলো কি র্যাগনার ফিশ। এই অর্থনীতিকে দুইটা ভাগে ভাগ করেছেন, একটা হলো ব্যষ্টিক আর একটা হলো কি সামষ্টিক, দুই ভাগে ভাগ করেছিলেন। এখানকার মধ্যে সবগুলো বিষয় জানতে হবে। ব্যষ্টিক অর্থনীতি ইংরেজি কি, সেটা হলো মাইক্রো ইকোনমিক্স। আর সামষ্টিক অর্থনীতি ইংরেজি কি, ম্যাক্রো ইকোনমিক্স। তারপর এই শব্দটা কোন শব্দ থেকে এসেছে? এটা হলো গ্রিক শব্দ মাইক্রো থেকে এসেছে। মাইক্রো বানানটা কি, MICRO। আর সামষ্টিক অর্থনীতি এটাও গ্রিক শব্দ, ওটা থেকে কোথা থেকে এসেছে, ম্যাক্রো থেকে এসেছে, MACRO গ্রিক শব্দ। এবং এই শব্দটা না, একটু সরি ভুল বলছি, যে মাইক্রো যে শব্দটা, এই শব্দটা আসছে গ্রিক শব্দ মাইক্রোস থেকে। আর ম্যাক্রো যে শব্দটা, এটা আসছে গ্রিক শব্দ ম্যাক্রোস থেকে। অর্থাৎ এখানে শুধু জাস্ট একটা শুধু পার্থক্য আছে, সেই পার্থক্যটা তোমার মাথায় রাখতে হবে, যে আমাদের যে ব্যষ্টিক অর্থনীতির যে ইংরেজি শব্দ MICRO, এখানকার মধ্যে জাস্ট দুই জায়গায় ক্ষেত্রে পার্থক্য হবে। প্রথমটা হলো তোমার এই যে সি এর জায়গায় শুধু জাস্ট কে দিবা, যে MIC এই বদলে যখন গ্রিক শব্দ বলবে তখন শুধু MIK আর শেষে S দিবা। ঠিক তেমনিভাবে একইভাবে সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রেও এই যে সি এর জায়গায় কে দিবা, MAK, আর শেষে যদি জাস্ট এক্সট্রা করে S দিবা, তারপর OS হয়ে গেল। তার মানে তোমার ব্যষ্টিক অর্থনীতি ইংরেজি হলো মাইক্রো, যেটা গ্রিক শব্দ মাইক্রোস থেকে এসেছে। সামষ্টিক অর্থনীতি ইংরেজি হলো ম্যাক্রো, যেটা গ্রিক শব্দ কোথা থেকে এসেছে, ম্যাক্রোস থেকে এসেছে। এগুলো সবগুলো কিন্তু তোমাকে জানতে হবে, একটাও কিন্তু বাদ দেওয়া যাবে না, কারণ এগুলো থেকে MCQ এবং ক খতে প্রচুর পরিমাণে আসে। তো এরপরে আমাদের ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতি সম্পর্কে জাস্ট একটু ধারণা রাখো, এটা কাজে লাগবে। কারণ অনেক সময় বলে খ নাম্বারে যে ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য লেখো, তখন কিন্তু দুইটা পার্থক্য দিতে হয়, যেহেতু খ নাম্বারে পড়ি, খ নাম্বারে 2 মার্ক থাকে। তো দেখো যে ব্যষ্টিক অর্থনীতি কি, ব্যষ্টিক অর্থনীতি হলো অর্থনীতির প্রতিটি একক আচরণ যখন পৃথক পৃথকভাবে বিশ্লেষণ করা হয় তখন তাকে ব্যষ্টিক অর্থনীতি বলা হয়। মানে পৃথক পৃথকভাবে, মানে তোমার একটা একটা করে আলাদা আলাদা করে বিশ্লেষণ করা হবে, মানে তাকেই তখন ব্যষ্টিক অর্থনীতি। অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র শর্টকাট কথায় যদি বলতে যাই আমরা, অর্থনীতি কোনো বিষয়কে যখন ক্ষুদ্র ক্ষুদ্র আকারে আলোচনা করা হবে, পৃথক পৃথকভাবে আলোচনা করা হবে, তখন তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে। যেমন একজন ব্যক্তির আয়, একজন ব্যক্তির চাহিদা, একজন ব্যক্তির যোগান, একজন ব্যক্তির ভোগ, সঞ্চয়, বিনিয়োগ, যখন একরকম একজনের হিসাব করা হবে বা পৃথক আলাদা আলাদাভাবে হিসাব করা হবে, তখন তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে। মানে মূলত একজনের, এই কথাটাই মাথায় রাখবা। আর সামষ্টিক অর্থনীতি বলতে কীরকম, সামষ্টিক অর্থনীতি বলে সমগ্র মানুষ একসাথে। সামষ্টিক অর্থনীতি বলতে কীরকম, সামষ্টিক কথার মধ্যে আছে, সমষ্টি মানে কি, সমষ্টি মানে অনেক জন মিলে এক জায়গায়, তো আমরা জানি। তো সামষ্টিক অর্থনীতি তাহলে কি, সামষ্টিক অর্থনীতি হলো যে অর্থনীতির প্রতিটি একক আচরণ যখন পৃথক পৃথকভাবে বিশ্লেষণ না করে সামগ্রিক বা জাতীয় পর্যায়ে বিশ্লেষণ করা হয়, তখন তাকে সামষ্টিক অর্থনীতি বলে। মানে এখানে শুধু একজনের হিসাব হবে না, টোটাল সমগ্র বিষয়টা একসাথে হিসাব হবে। যেমন একজন সামগ্রিক চাহিদা, তারপর সামগ্রিক যোগান, মানে একটা দেশে মনে করো প্রথমে সামগ্রিক আয়, টোটাল যে কত আয় হচ্ছে সামগ্রিকভাবে আমরা সেটা আলোচনা করি, তার সামগ্রিক ভোগ, তার সামগ্রিক সঞ্চয়, এই বিষয়গুলো, মানে টোটাল একটা মানুষতে অ্যাভারেজ আমরা পরিমাণটা যেটা বের করি সেটাকেই কিন্তু সামষ্টিক অর্থনীতি আমরা বলতে পারি, অ্যাভারেজ যে মানটা বের করি। তো এরকম বিষয়গুলোই হলো আমাদের সামষ্টিক অর্থনীতি। তো এখন বেস্ট নর্মাল যদি আমরা বলতে চাই, আমাদের HSC যে অর্থনীতি বইটার আছে, এই অর্থনীতি বইয়ের প্রথম থেকে তোমাদের যে 8ম অধ্যায় পর্যন্ত আছে, এই অধ্যায় সবগুলো কিন্তু ব্যষ্টিক অর্থনীতি আলোচ্য বিষয়।
আবারও বলছি, অর্থনীতি প্রথম পত্রে প্রথম থেকে অষ্টম অধ্যায় হলো ব্যষ্টিক অর্থনীতি, আর নবম এবং দশম অধ্যায়, এই দুইটা অধ্যায় হলো সামষ্টিক অর্থনীতি আলোচ্য বিষয়, এবং এখানে সামষ্টিক অর্থনীতি রিলেটেড টপিকগুলো পাবা। তো এই হলো আমাদের আজকের এই যে পর্ব, 4 নম্বর পর্ব, এবং এই পর্বের মাধ্যমে আমরা এই অধ্যায়টা শেষ করতেছি। এর পরবর্তীতে আমরা এই যে দ্বিতীয় অধ্যায়ের পর ধারাবাহিকভাবে প্রথম অধ্যায়ের মতো ক্লাসগুলো আপলোড দেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই পাশে থাকবা আশা করি। আজকের পর্বটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।